হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হচ্ছে, দ্বিতীয় পর্ব ঢাকার। বেসিক্যালি আজকে প্রথম ম্যাচটা হচ্ছে F14 বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্সের এবং দ্বিতীয় ম্যাচটি হচ্ছে রংপুর রাইডার্স বনাম দুর্বার রাজশাহীর। এই দুটি ম্যাচই আজকে মাঠে বসে খেলা দেখব এবং আপনাদের সাথে আমার পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। বিশেষ করে টিকিট নেওয়া থেকে কিভাবে টিকিট নিয়েছি এবং মাঠে যাওয়া পর্যন্ত এবং মাঠের এন্ট্রি থেকে শুরু করে চেকিংয়ে আমাদেরকে কী কী জিনিস অ্যালাউ করে, কী কী অ্যালাউ করে না, দেন পুরো মাঠের এক্সপিরিয়েন্সটি, খেলা দেখার এক্সপিরিয়েন্স, খেলা নিয়ে ইনস্ট্যান্ট যে ধরনের রিয়াকশান থাকে মানুষের সেটার এক্সপিরিয়েন্স, ইভেন হচ্ছে দর্শকরা অ্যাকচুয়ালি কী কী প্রবলেম ফেস করে সেগুলো নিয়েও কথা বলবো। কী কী খাবার দাবার পাওয়া যায়, এভরিথিং, যা যা প্রয়োজন বা যা যা নেওয়া যায়, যা যা মানুষের জানা দরকার অ্যাজ এ দর্শক হিসেবে সব কিছুই আই হোপ শেয়ার করতে পারবো। হোপফুলি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং আশা করি আপনারা আমার সাথে পুরোপুরি থাকবেন। অ্যান্ড চলুন আর দেরি না করে শুরু করা যাক। এখনই আমি রওনা দেবো, ইনশাল্লাহ পুরোটো ভিডিও আপনারা আমার সাথে থাকবেন। বাইকে করে যাওয়ার সময় ফ্লাইওভারে ওঠার টাইমে দেখলাম একটি বাস আর বাইক অ্যাক্সিডেন্ট করেছে। বাইকার স্পট ডেড। সঙ্গত কারণে কোনো ছবি বা ভিডিও নেই, তবে কিছু কথা সবার জন্য। যেখানে অ্যাক্সিডেন্ট করেছে সেটা একদম নর্মাল একটা রোড, বোঝাই যাচ্ছে নিজেদের ভুলেই এমন অ্যাক্সিডেন্ট। সকলের উচিত গাড়ি চালানোর সময় নিজের এবং পরিবারের কথা চিন্তা করে সাবধানে এবং মানানসই স্পিডে গাড়ি চালানো, সেটি হোক বাইক বা অন্য কিছু। স্টেডিয়ামে যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দেই আমি কিভাবে টিকিট কেটেছি। এইবারের বিপিএলে আপনি খুব সহজভাবেই টিকিট কাটতে পারবেন বিসিবির টিকিট কাটার ওয়েবসাইট থেকে। আপনার ব্রাউজারে gobcbticket.com.bd লিখলেই চলে আসবে ওয়েবসাইটটি। সেখানে আপনি আগে আপনার মোবাইল নাম্বার এবং ন্যাশনাল আইডি বা পাসপোর্ট আইডি দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে লগ ইন করবেন। তারপর আপনি যে ম্যাচ দেখতে চান সেটিতে আপনার কাঙ্ক্ষিত গ্যালারির টিকিট বুক করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে টিকিটটি কনফার্ম করতে পারবেন। কনফার্মেশন পাওয়ার পর টিকিট জেনারেট করে নাম এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি টিকিটটি পেয়ে যাবেন। সেটি ডাউনলোড করে মাঠে ঢোকার সময় সিকিউরিটি চেকিংয়ে দেখালেই হয়ে যাবে, কোনো ধরনের প্রিন্ট করার প্রয়োজনও নেই। এখানে অনেকগুলো পতাকা দেখলাম, কিছু হকার বিভিন্ন দলের পতাকা বিক্রি করছে, দাম 60 থেকে 80 টাকা বললো। এখানে প্রচুর বরিশালের ফ্যান আছে, কয়েকজনের সাথে কথা বলা যাক। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি বরিশাল আগলজা থেকে আসছি ভাইয়া। সবাই একসাথেই? হ্যাঁ, আমরা সবাই একসাথে আসছি, আমরা সবাই বন্ধু। আচ্ছা, এটা কি আপনাদের ফার্স্ট? হ্যাঁ, এটাই আমাদের ফার্স্ট। আচ্ছা ঠিক আছে। আজকের খেলা নিয়ে আপনাদের আশা কি? অনেক বরিশাল জিতবে, এইটাই আমরা আশা করি খেলা দেখতে আসছি। আমাদের আশা চ্যাম্পিয়ন হবে, এটাই আমাদের যে আশা। টিম করা হয়েছে চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, অবশ্যই পারবে। বরিশালের মানুষ পারে না এমন কোনো জিনিস নেই ভাই। আমরা স্থানীয় বরিশাল, এজন্যই আমরা বর্তমানে এখন তো তামিম ইকবালকে বেশি ভালো লাগে। তামিম ইকবালকে বেশি। আপনার? মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ। সেই ক্ষেত্রে ভাই ক্ষমতা, এটা মানে আপনাকে যদি পাওয়ারটা দেওয়া হয় যে কোনো একটা জিনিস পরিবর্তন করতে এই বিপিএলে, কোন জিনিসটা আপনার কাছে এখন পর্যন্ত ভালো মনে হয়নি? ভালো মনে হয় না ভাই, এটা ভালো প্লেয়ারের দরকার। ঠিক আছে, মূলত মনে হয় যে আপনার এটা মানে এটার যে মানে এই লিগটা এটার মানে আরো মানে মান বাড়াইতে হবে, এইটা নিয়ে আরো কাজ করতে হবে। কারণ এইটা এক সময় বিপিএল ছিল, আইপিএল এর পর যখন প্রথম চালু হয়েছে তখন আইপিএল এর পর বিপিএল এর স্থান ছিল দ্বিতীয়তে। এখন কিন্তু বিপিএল 10-এও নাই। তো এইটার মান বাড়াইতে হবে এবং আমি মনে করি যারা বোর্ড কর্মকর্তা আছে তাদের আরো এইটার প্রতি আরো আগ্রহ করতে হবে। আর মূলত আপনার মান বাড়াইতে হইলে দলকে সাপোর্ট দিতে হবে, যারা মালিক আছে তাদেরকে একটা সাপোর্ট দিতে হবে, কারণ সাপোর্ট না দিলে কাজ হবে না। বরিশাল 10ই দেওয়া যায় ভাই। না, আমি শুধু বিপিএল এর কথা বলতেছি। ওভারঅল বিপিএল কি এখন পর্যন্ত যতগুলো ম্যাচ গেল আপনি 10-এ কত দিবেন? যদি আপনি আগেরবারে চিন্তা করেন যে ব্যাটিং এর যে মানে খেলার যে টি-20-র যে ধামাকা, সেই অনুযায়ী যদি এবার চিন্তা করা হয় তাহলে 10-এ 9 দেওয়া যাইতে পারে। মাঠের খেলায় 10-এ 9 দিবেন। ওভারঅল 8। আপনি? একই, সেম। আচ্ছা, শেষ কোয়েশ্চেন, আপনারা বরিশালকে সাপোর্ট করতেছেন এবং আপনাদের মতে বরিশাল চ্যাম্পিয়ন হবে এবং আজকে কি বরিশালই জিতবে? অবশ্যই, এটাই আশা নিয়ে আসছি আমরা, বরিশালই জিতবে। মাঠে ঢোকার সময় খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। লাইন ধরে গেটে ঢোকার সময় যারা মোবাইলে টিকিট কেটেছে তারা মোবাইলে সেটি দেখালেই হচ্ছে, ওনারা স্ক্যান করে দেখে নিচ্ছে। এরপর সিকিউরিটি চেকিংয়ে পকেট চেক করে দেখা হচ্ছে, মোবাইল, মানিব্যাগ, ঘড়ি, চাবি ছাড়া অন্য কোনো কিছু অ্যালাউ করছে না, ইভেন পয়েন্ট পর্যন্ত অ্যালাউড নয়। সো এই জিনিসগুলো যারাই মাঠে আসেন এটা খেয়াল রেখে আসতে হবে। আপনাকে খুব বেশি কিছু অ্যালাউ করবে না, জাস্ট
প্রচুর পয়েন্ট পেয়েছে যেগুলো তারা ফেলে দিয়েছে। সব ধরনের চেকিং শেষ করে এখন মাঠে ঢুকছি। আপার গ্যালারিতে যাব। ভাই এগুলো প্রাইস কত? চিকেন বার্গার 120, পিজা 100, স্যান্ডউইচ 80 টাকা। 100 বার্গার, চিকেন বার্গার 20 টাকা। 120। এটা পিজা? পিজা 100 টাকা। পিজা 100 টাকা, স্যান্ডউইচ 80 টাকা। 80। সবগুলোর সাথে কি সস দেন? জি। থ্যাংক ইউ ভাই। ফরচুন বরিশাল আগে ফিল্ডিং করছে, সিলেট স্ট্রাইকার্স টসে জিতে ব্যাটিং নিয়েছে। দুই দলের প্লেইং 11-এর মধ্যে বরিশাল তানভীরকে বাদ দিয়ে তাইজুলকে খেলাচ্ছে আর জাহানদাদের বদলে জেমস ফুলার খেলছে। অন্যদিকে সিলেটের বিদেশি প্লেয়াররা সবাই চেঞ্জ হয়েছে মোটামুটি, যেহেতু রিচ টপলি চলে এসেছে, সো সেখানে একটা চেঞ্জ অবশ্যই আসার ছিল এবং সেটাই হয়েছে। সিলেট শুরুতে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। জর্জ মানসি রিভার্স সুইপ খেলতে যেয়ে নবীর বলে তাইজুলকে ক্যাচ দিয়ে ফেরেন। মানসি মাত্র 4 রান করে, দলীয় রান মাত্র 7 রান। ব্যাটিংয়ে আসেন জাকির হাসান, কিন্তু সেও জেমস ফুলারের বলে কাট করতে যেয়ে রিশাদের হাতে পয়েন্টে ক্যাচ দেয়। জাকির করেন মাত্র 4 রান। দলীয় 34 রানে ফাহিম আশরাফের বলে নবীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন রনি তালুকদার। রনি করেন 9 রান। এভাবে একের পর এক উইকেট যেতেই থাকে সিলেটের। আহসান এবং জাকের আলী মাঝখানে পার্টনারশিপ ধরলেও বেশি আগাতে পারেনি। মাত্র 116 রানে অল আউট হয়ে যায় সিলেট। ফাহিম আশরাফ দারুণ বোলিং করেছেন, তিনি মাত্র 7 রান দিয়ে 5 উইকেট নেন, যা এবারের বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ বোলিং ফিগার। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মারমুখীভাবে শুরু করেছিল বরিশাল। মাত্র 2 ওভারেই 20 রান তুলে নেয় বরিশাল, কিন্তু এরপরে হৃদয় আউট হয়ে যায়। ডেভিড মালানো নিজের ইনিংস বড় করতে পারেনি। 39 রানেই 2 উইকেট হারায় বরিশাল। এরপর ধীরে সুস্থে খেলতে থাকে তামিম এবং মুশফিকুর রহিম। তামিম ইকবাল যথেষ্ট ধীরগতির একটা ইনিংস খেলেছে। সে প্রায় 50 বলে 51 রান এই ধরনের একটা ইনিংস খেলেছে, যেটা আলটিমেটলি টি-20-র সাথে যায় না, কিন্তু যেহেতু টার্গেটটা ছোট ছিল সে কারণে তার এই স্ট্রাইক রেটটা এখানে ম্যাটার করতেছে না। যেহেতু উইকেটটা রেখে ম্যাচ জিততে তারা চাচ্ছিল, তারা শিওরভাবে আগাতে চাচ্ছিল, দ্যাটস ওয়াই মুশফিক এবং তামিম একটু ধরেই খেলেছে এবং শেষ পর্যন্ত মোটামুটি তারা ম্যাচটা জিতে নেয়। যেহেতু বরিশালের খেলা অনেক আগে শেষ হয়ে যায়, সো এমনিতেই দুইটা খেলার মাঝে যথেষ্ট গ্যাপ থাকে। এই গ্যাপটা মোটামুটি প্রায় 1-1.5 ঘন্টার একটা গ্যাপ থাকে, মোস্টলি 1.5 ঘন্টার একটা গ্যাপ থাকে, এবং এই 1.5 ঘন্টায় আলটিমেটলি কিছুই করার থাকে না। সো মানুষজন সবাই খাওয়া দাওয়া যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দেখতে যায় বা খাওয়া দাওয়া করতে যায়। ওয়াশরুম থেকে শুরু করে হাঁটা চলা করা, এই জিনিসটাই আলটিমেটলি স্টেডিয়ামের ভিতরে হয়। যদি আমি ওয়াশরুমের কথা বলি, ওয়াশরুমের কথা আলটিমেটলি সেমই, আগের মতোই কন্ডিশন, সেটা নিয়ে তারা কাজ করেনি। যেটা আমি যদি আইপিএলের কথা বলি, আমি আইপিএল যখন দেখতে গিয়েছিলাম তখনও দেখলাম তাদের ওয়াশরুম অনেক পরিষ্কার থাকে, তারা এটা অনেক মেনটেন করার চেষ্টা করে। সো এই জিনিসটা আমার মনে হয় বিসিবি একটু নজর দেওয়া উচিত। প্রায় 2.5 ঘন্টার গ্যাপে আলটিমেটলি দর্শক যারা ছিল তারা একটু টায়ার্ড ছিল, তারা বোরিং ফিল করতেছিল। তো সেই জায়গা থেকে অনেকেই দেখলাম একসাথে হয়ে গান গাচ্ছিল, সেটাও অবশ্যই একটা ভালো এনভায়রনমেন্ট সৃষ্টি করেছিল। সো এটা দর্শক যারা ছিল মাঠে সবাই কিছুটা আনন্দ করতে পেরেছে। পরের ম্যাচে আলটিমেটলি দুর্বার রাজশাহীর সাথে রংপুর রাইডার্সের খেলা, এবং আলটিমেটলি রংপুর রাইডার্স টস জিতে, সোহান রংপুরের ক্যাপ্টেন টসে জিতে তারা শুরুতে ফিল্ডিং নেয়। কিন্তু এর আগে একটা ঘটনা হয়ে যায়, সেটা হচ্ছে রাজশাহী যে পেমেন্ট পেয়েছে এবং পেমেন্ট না পেলে তারা মাঠে আসবে না, দেন হচ্ছে বিদেশি প্লেয়াররা শেষ পর্যন্ত মাঠে আসে না। এই জিনিসগুলো নিয়ে অনেক কথা হচ্ছিল গ্যালারিতে, মানুষজন এটা নিয়ে খুব তাদের যে ধরনের মন্তব্য ফিডব্যাক সেটা প্রকাশ করতেছিল। অবভিয়াসলি এটা একটা ভালো দিক না, যেহেতু পেমেন্ট ইস্যুতে প্লেয়াররা আসতে চাচ্ছে না, বয়কট করলো, শেষ পর্যন্ত বিদেশি প্লেয়াররা বয়কট করলো। তো অবভিয়াসলি বিপিএলের জন্য খারাপ একটা জিনিস, সেটা নিয়ে মানুষজন বিসিবিকে দোষ দিচ্ছে বা মালিকপক্ষকে দোষ দিচ্ছে। অ্যান্ড এত কিছুর পরে শেষ পর্যন্ত দেখা গেলো টসের পরে দেখা গেলো টোটালি বিদেশি প্লেয়ার কেউ খেললো না এবং শুধু 11 জন দেশি প্লেয়ার। অ্যান্ড এই 11 জন দেশি প্লেয়ার নিয়ে মানুষজন একটু হতাশ ছিল যে আসলে খুব একটা রাজশাহী ভালো করবে না। সেই জায়গা থেকে রাজশাহী যখন ব্যাটিংয়ে নেমেছে তারা খুব একটা ভালো করতে পারে না। এই শুরুতে জিশান আউট হয়ে গেল,
জিশান আউট হয়ে যাওয়ার পরে একে একে করে বাকিরা আউট হওয়া শুরু করেছে। জিশানের পরে সাব্বির হোসেন আউট হলো। জিশানও যেমন হচ্ছে বোল্ড আউট হলো মারতে, যে সাব্বিরও খুব বাজে একটা আউট হলো ডাউন 2 উইকেটে, যে সে রাকিবুলকে একটা লফটেড শট খেলতে যেয়ে সে স্টাম্পিং হলো। এনামুল হক বিজয় একটা রান আউট হলো, যেটা আসলেই আনএক্সপেক্টেড একটা রান আউট ছিল। মৃত্যুঞ্জয়কে তারা আগে নামিয়েছে। মৃত্যুঞ্জয় কিছুটা রান করার চেষ্টা করেছে, 2টা 4 মেরেছে, কিন্তু সেও বেশ ভালো কিছু করতে পারেনি। এস এম মেহরাব ছিল, সেও আলটিমেটলি 6 মারতে যেয়ে বাউন্ডারিতেই আউট হলো, ক্যাচ আউট হলো। ইয়াসির আলী রাব্বি খুব একটা ভালো করতে পারেনি, মাত্র 3 রান করে কিপারের কাছে ক্যাচ দিয়েছে। আকবর আলী 21 বলে 19 রান করেছে। দলের পরিস্থিতি অনুযায়ী হয়তো বা ভালো বলতে পারি, কিন্তু আলটিমেটলি সেটাও আপ টু দ্য মার্ক না। অ্যান্ড রাজশাহীর ম্যাচটা এমন একটা অবস্থা ছিল, আসলে মানুষজনও যখন দেখলো 5-6 উইকেট পড়ে যাওয়ার পরে, ইয়াসির আলী আউট হওয়ার পরে মূলত মানুষজন বের হওয়া শুরু করে দিয়েছিল। আমি নিজেও বের হতে চেয়েছিলাম, বাট সামহাও মনে হলো যে না, একটু দেখে যাই। একটু দেখতে যেয়ে দেখলাম যে রাজশাহীর টেলেন্ডার ব্যাটসম্যান যারা আছে, বিশেষ করে বলার সানজামুল ইসলাম, সে প্রায় 28 রান করলো, যেটার কারণে রানটা আলটিমেটলি 120-তে যে টার্গেটটা পড়লো। অ্যান্ড সে 120 টার্গেটে যখন ব্যাট করতে নামলো রংপুর, সেখানে রংপুরের শুরু থেকে একের পর এক উইকেট পড়া শুরু করলো। যদিও এখানে আমার একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল, সেটা হচ্ছে সকাল থেকে থাকাতে আমার আলটিমেটলি মোবাইলের চার্জ ছিল না। সো যেহেতু মাঠে মোবাইল ছাড়া অন্য কোনো কিছু অ্যালাউড না, সেক্ষেত্রে আমার মোবাইল ছাড়া আমি আর ভিডিও করতে পারতেছিলাম না। কিন্তু মাঠে এনভায়রনমেন্ট আসলে ওই মুহূর্তে অসাধারণ ছিল, কারণ কি মানুষের যে ধরনের ভিড় ছিল, সেখান থেকে 30 থেকে 40% মানুষ চলে গেছে। সো 30% থেকে 40% মানুষ যখন চলে যায়, সো মাঠের যে অবস্থাটা হয় কি, গ্যাদারিংটা একটু কমে, বাট একটা মাঠের খেলার পরিস্থিতির উপরে আলাদা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায়। সো এই জায়গা থেকে যখন রংপুরের শুরু থেকে স্টিভেন টেলর আউট হলো, দেন সাইফ হাসান আউট হলো, এবং তারপরে সৌম্য সরকার, শেখ মাহাদি, এবং তার কিছুক্ষণ পরেই নূর হোসেন সোহান এবং ইফতেখার আউট হয়ে যায়। মাত্র 30 রানে যখন তাদের 6 উইকেট পড়ে যায়, মোটামুটি একটা শিওর শট ছিল যে রাজশাহী এখানে জিতে যাচ্ছে। সো এটা আলটিমেটলি একটা কম্পিটিশনের সিনারিও ক্রিয়েট করে দেয়, যেখানে হচ্ছে মাত্র 120 রানের টার্গেটে নেমে যখন 30 রানে 6 উইকেট পড়ে যায়, সেখান থেকে আসলে কামব্যাক করার কোনো সুযোগ থাকে না। এবং পরবর্তীতে খুশবুল শাহ যখন মোহন শেখের বলে আউট হয়ে যায়, তখনও বোঝা যাচ্ছে যে ম্যাচটা আলটিমেটলি হাতে নেই। তারপরেও সাইফুদ্দিন যথেষ্ট চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত সাইফুদ্দিন 31 বলে 52 রানে অপরাজিত ছিল। কিন্তু লাস্ট ওভারটা খুবই ইন্টারেস্টিং একটা ওভার ছিল, বিশেষ করে লাস্টের 4 ওভারে 51+ রানের মতো দরকার ছিল। সেখান থেকে তাসকিনের 2 ওভার ছিল, মৃত্যুঞ্জয়ের এক ওভার ছিল, এবং হচ্ছে বাকি 1 ওভার করানোর মতো পেসার কেউ ছিল না, কারণ মোহশেক অলরেডি বোলিং শেষ করে ফেলছে। সো এই জায়গা থেকে যেটা দেখা গেল, তাসকিন ফার্স্ট ওভার করলো, করে সে 8 রান দিল। দেন মৃত্যুঞ্জয় আসলো, সেও 8 রান দিল। দেন আবার তাসকিন আসলো, তাসকিন লাস্ট ওভারে 8 রানের মতোই দিল, খুব একটা বেশি দেয়নি। কিন্তু লাস্ট ওভারে যে টার্গেটটা পড়লো আলটিমেটলি হচ্ছে 25 রান দরকার 1 ওভারে। সেখান থেকে জিশানের বলে প্রথম 2 বলে 2টা 6 মারলো সাইফুদ্দিন। তখন মোটামুটি ম্যাচটা অনেকটা রংপুরের দিকে চলে এসেছিল, কারণ পরবর্তী 4 বলের মধ্যে 2টা 6 মারা আলটিমেটলি খুব একটা কঠিন কাজ না। সে জায়গা থেকে জিশান পরপর 2টা বল ডট দেয়, 2টা বল ডট দেওয়াতে 3 নাম্বার বলটা 4 হয়। 4 হওয়াতে লাস্ট বলে দরকার পড়ে তাদের 9 রান। সেক্ষেত্রে সাইফুদ্দিন একটা 6 মারে, কিন্তু আলটিমেটলি তারা ম্যাচটা 2 রানে হেরে যায়। বাট এই ম্যাচের খুব উল্লেখযোগ্য পয়েন্ট বলতে হয় মৃত্যুঞ্জয়ের কথা। মৃত্যুঞ্জয় দারুণ বল করেছে, দারুণ একটা রিদমে ছিল, প্ল্যান করে করে সে বল করেছে। প্লেয়ারকে রেখে প্ল্যান এক্সিকিউট করা যে ব্যাপারটা, সেটা সে করতে পেরেছে। তাসকিনের ক্যাপ্টেন্সির কথা বলতে হয়, তার ক্যাপ্টেন্সি অসাধারণ ছিল, এবং তার ক্যাপ্টেন্সির কারণে মূলত কখন কোন বলার ইউজ করবে সেই জিনিসটাই রাজশাহীকে ম্যাচে রেখেছে। অ্যান্ড এই জয়ে আলটিমেটলি যে জিনিসটা সুবিধা হয়েছে রাজশাহীর, তারা এখন প্লে অফে যাওয়ার জন্য যথেষ্ট রেসে আছে। বিশেষ করে তারা নেক্সট ম্যাচ জিতে গেলে তাদের 12 পয়েন্ট হবে, এবং তখন খুলনা এবং চিটংয়ের জয় পরাজয়ের উপর ডিপেন্ড করবে তারা যেতে পারবে কিনা। বাট তারা অন্যান্য দলগুলো থেকে যথেষ্ট এগিয়ে থাকবে। ইভেন খুলনা চিটংয়ের ক্ষেত্রেও তারা যথেষ্ট রিস্ক ফ্যাক্টরে থাকবে। সো এই জায়গা থেকে রাজশাহীর জন্য অবভিয়াসলি ভালো একটা সুযোগ ক্রিয়েট হয়েছে। অ্যান্ড এই ম্যাচের ওভারঅল যদি আমি এনভায়রনমেন্টের কথা বলি, দর্শকরা আসলে যেভাবে শুরুতে হতাশ হয়েছিল, সেই হতাশাটা একদম চলে গেছে, কারণ হচ্ছে অন্যরকম একটা ম্যাচ ছিল,
যারা মাঠে শেষ পর্যন্ত ছিল, শেষ পর্যন্ত খেলা দেখে বের হয়েছে, তাদের কাছে এই ধরনের ম্যাচ খুব কম আসবে। বিশেষ করে সাইফুদ্দিন যখন এভাবে 6 মারলো, ম্যাচটা জেতার ক্লোজে চলে গেল এবং রংপুরের মতো একটা দল মাত্র 120 রানের টার্গেটে খেলতে নেমে হেরে গেল। অসাধারণ একটা ম্যাচ ছিল, দর্শকদের জন্য একদম বলা যায় পয়সা উসুল একটা ম্যাচ ছিল। আজকের এই এক্সপিরিয়েন্স এবং আমার সাথে ম্যাচ দেখা, দুটো খেলা কন্টিনিউ করা, দুটো ম্যাচ কেমন ছিল সব কিছুই কমেন্টে অবশ্যই জানাবেন। টোটাল বিপিএলের যে এক্সপিরিয়েন্সটা, বিপিএলের এখনকার যে এনভায়রনমেন্টটা, ইভেন রাশের যে ইস্যুটা, সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও আমার নেক্সট আরও করা প্রয়োজন কিনা সেটাও কমেন্টে জানাবেন। অ্যান্ড আমার জন্য কোনো সাজেশন থাকলে সেটাও অবশ্যই জানাবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।